আপনি সবকিছু করে দেখেছেন, চুপ থেকেও, নিজেকে আটকে রেখেও, বুদ্ধিমত্তা দেখিয়েও, এবং তারপরও কিছুই পরিবর্তন হয়নি। সে যেমন ছিল তেমনই রয়ে গেল। আপনাকে হারানোর কোনো ভয় তার মধ্যে কাজ করেনি। তাই আজকের এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্যই। কারণ যখন মানুষ নিজেকে আটকে রেখেও হেরে যেতে থাকে, তখন সমস্যা খামোখাই বা নীরবতার নয়, সমস্যা হয় পদ্ধতির। এখানে আমরা সরাসরি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যা তখন কাজে আসে যখন নীরবতাও গুরুত্বহীন হয়ে পড়ে। কোনো বাড়তি কথা নয়, কোনো লোক দেখানো নয়, শুধু সেই 7টি পদক্ষেপ যা সত্যি কার্যকর। পয়েন্ট 1, বুঝুন কেন নীরবতা সবার জন্য কাজ করে না। আমাদের প্রায়ই শেখানো হয় যে যদি সামনের মানুষটি দূরে সরে যেতে থাকে, যদি সম্মান না দেয়, যদি আপনার চেষ্টার মূল্যায়ন না করে, তবে শুধু চুপ হয়ে যান। মেসেজ বন্ধ, কল বন্ধ, উপস্থিতি বন্ধ। অনেক ক্ষেত্রে এটি কাজও করে, কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি হয়। আমরা ধরে নিই যে নীরবতা সবার উপর একইভাবে প্রভাব ফেলবে। আসল সত্য হল, নীরবতা কাউকে পুরনো কথা মনে করিয়ে দেয়, আবার কাউকে স্বস্তি দেয়। আর আপনি যদি এই পার্থক্য না বোঝেন, তবে আপনি মাসের পর মাস চুপ থাকতে পারেন, কিন্তু সামনের মানুষটি একবারও পেছন ফিরে তাকাবে না। সবচেয়ে আগে আপনাকে বুঝতে হবে সামনের মানুষটি মানসিকভাবে বা ইমোশনালি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। কিছু মানুষ মানসিকভাবে পরিপক্ক বা ম্যাচিওর হয়। এরা সম্পর্কের উপস্থিতির মূল্য বোঝে। তাদের কিছু যায় আসে যে কে গেল, কেন গেল, এবং তাদের জীবনে কী শূন্যতা তৈরি হলো। এসব মানুষের উপর নীরবতা কাজ করে, কারণ তারা ভেতর থেকে অনুভব করে যে কিছু একটা নেই। কিন্তু সব মানুষ এমন হয় না। কিছু মানুষ ইমোশনালি অ্যাভয়েডেন্ট হয়। কেউ নিজের অহংকার দিয়ে চলে। কিছু লোক অ্যাটেনশন বা মনোযোগ পাওয়ার নেশায় থাকে, কিন্তু দায়িত্ব থেকে পালায়। এমন মানুষদের জন্য আপনার নীরবতা কষ্ট নয়, বরং স্বস্তি নিয়ে আসে। তারা মনে করে, ভালোই হলো, এখন আর কেউ প্রশ্ন করবে না, আশা রাখবে না, আমাকে আর জবাবদিহি করতে হবে না। এখন ভাবুন, যদি কেউ আপনার অনুপস্থিতিকে আরাম বা শান্তি মনে করে, তবে আপনার নীরবতা তাকে কেন কষ্ট দেবে? এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। তারা ভাবতে থাকে, হয়তো আরও একটু অপেক্ষা করি, হয়তো তার সময় দরকার, হয়তো সে নিজে থেকেই সব বুঝতে পারবে। কিন্তু সময় পার হতে থাকে, আর সামনের মানুষটি আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকে। কারণ নীরবতা তখনই কাজ করে যখন সামনের মানুষটি আবেগের জায়গা থেকে আপনার সাথে যুক্ত থাকে। যদি সে মানসিকভাবে যুক্তই না থাকে, তবে আপনার অনুপস্থিতি শুধু নীরবতা হয়েই থেকে যায়, কোনো প্রভাব ফেলে না। এই বিষয়টি বোঝা খুব জরুরি, কারণ এখান থেকেই আপনার কৌশল ঠিক হবে। আপনি যদি না বুঝে চুপ করে বসে থাকেন, তবে আপনি নিজেকে সারিয়ে তুলছেন না, বরং নিজেকে অবহেলা করছেন। একটা উদাহরণ বুঝুন। মনে করুন, কোনো মানুষ আপনার সাথে তখনই কথা বলে যখন তার মনোযোগ বা অ্যাটেনশন দরকার হয়, যখন সে একঘেয়েমি অনুভব করে। কিন্তু আপনি যখন বাউন্ডারি বা সীমানার কথা বলেন, প্রত্যাশার কথা বলেন, কিংবা পরিষ্কার উত্তর চান, তখন সে পিছিয়ে যায়। এমন মানুষের সাথে নীরব থাকলে সে এটা ভাববে না যে সে কিছু হারিয়েছে, সে ভাববে নাটক শেষ হলো। এটাই বড় পার্থক্য। তাই ভুল মানুষের ওপর নীরবতা অপচয় হয়ে যায়। এর মানে এই নয় যে আপনি নিজেকে ছোট ভাববেন। এর মানে হলো আপনাকে পরিস্থিতি সঠিক কোণ থেকে দেখতে হবে। যদি সে সমঝদার হতো, তবে আপনার নীরবতা সে অবহেলা করতে পারত না। সে নিজেই প্রশ্ন করত, নিজেই ভাবত কেন আপনি নেই। যদি তা না হয়, তবে এর অর্থ এই নয় যে আপনার মূল্য কম। এর অর্থ হলো সামনের মানুষটি সেই গভীরতায় নেই যেখানে আপনার নীরবতা কোনো সংকেত হতে পারে। পয়েন্ট 2, আপনার ইমোশনাল অ্যাভেইলেবিলিটি বা আবেগীয় সহজলভ্যতা পুরোপুরি বন্ধ করে দিন। বেশিরভাগ মানুষ এখানে একটি বড় ভুল করে। তারা মনে করে শুধু মেসেজ বন্ধ করে দেওয়াই হলো দূরত্ব। কল না ধরা বা চ্যাট না করলেই কাজ হয়ে গেল। কিন্তু সত্যি হলো, শুধু মেসেজ বন্ধ করা মানেই দূরত্ব নয়। আপনি মেসেজ করছেন না ঠিকই, কিন্তু সামনের মানুষটির প্রতিটি স্টোরি দেখছেন, সে কখন অনলাইন বা অফলাইন হচ্ছে খেয়াল রাখছেন, তার মেজাজ বোঝার চেষ্টা করছেন। তবে আপনি চুপ থাকলেও আসলে দূরে নেই। সামনের মানুষটি এটি অনুভব করতে পারে। সে জেনে যায় আপনি শারীরিকভাবে অদৃশ্য হলেও মানসিকভাবে এখনও সেখানেই আছেন। এখান থেকেই সব কৌশল দুর্বল হয়ে পড়ে। ইমোশনাল অ্যাভেইলেবিলিটি মানে শুধু কথা বলা নয়। এর মানে হলো আপনার প্রতিক্রিয়া, আপনার অপেক্ষা, আপনার কৈফিয়ত দেওয়ার অভ্যেস এবং নিজেকে সবসময় তার জন্য সহজলভ্য রাখা। যখনই সে কিছু করে আর আপনি কিছু বলার জন্য বা পরিষ্কার করার জন্য ব্যাকুল হয়ে পড়েন, তখনই আপনার এই সহজলভ্যতা প্রকাশ পেয়ে যায়। আপনি নীরব থেকেও নিজেকে উন্মুক্ত করে দেন, আর সে নিশ্চিত থাকে যে আমি যেমনই ব্যবহার করি না কেন, এই মানুষটি মানসিকভাবে এখানেই আছে।
আবেগীয় সহজলভ্যতা বন্ধ করার মানে কাউকে শাস্তি দেওয়া নয়। এর মানে হলো আপনি আর প্রতিক্রিয়া দেবেন না, আপনি ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবেও কোনো সিগন্যাল পাঠাবেন না। স্টোরি দিয়ে বোঝানো যে আমি ঠিক আছি বা কোনো গান শেয়ার করে ইঙ্গিত দেওয়া, এসবই অ্যাভেইলেবিলিটি। যতক্ষণ এটি চলবে আপনি তার আয়ত্তের মধ্যেই থাকবেন। আয়ত্তে থাকা মানুষের অনুপস্থিতি প্রভাব ফেলে। যখন আপনি এটি বন্ধ করবেন তখন পাওয়ার শিফট বা ক্ষমতার পরিবর্তন শুরু হয়। ধরুন কোনো মানুষ আপনার সাথে সপ্তাহের পর সপ্তাহ কথা বলে না, কিন্তু হঠাৎ একটি সাধারণ মেসেজ পাঠালো। আপনি যদি সাথে সাথে রিপ্লাই দেন বা আবেগপ্রবণ হয়ে পড়েন, তবে আপনি বুঝিয়ে দিলেন আপনি এখনও সেখানেই আছেন। কিন্তু আপনি যদি রিপ্লাই না দেন বা খুব সাধারণ আচরণ করেন, তবে সে বিভ্রান্ত হবে, কারণ প্রথমবারের মতো তার নিয়ন্ত্রণ কাজ করছে না। আর এই বিভ্রান্তি থেকেই তার বোধোদয় শুরু হতে পারে। তবে এটি তখনই সম্ভব যখন আপনি শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও নিজেকে সরাবেন। তাই আপনার মনোযোগ এবার সেই মানুষটির ওপর নয়, আপনার নিজের রুটিন, কাজ এবং নিয়ন্ত্রণের ওপর হওয়া উচিত। মানুষ কথা নয়, শক্তি অনুভব করে। আপনি কিছু না বলেও ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন। পয়েন্ট ৩, আপনার জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যান। যখন মানুষ এই পয়েন্টটি শোনে, তাদের মাথায় আসে যে এখন আমায় দেখাতে হবে নতুন ছবি, অনেক বেশি স্টোরি, খুব ব্যস্ত থাকার অভিনয়। কিন্তু এখানেই মানুষ নিজের ক্ষতি করে, কারণ প্রমাণ করা এক জিনিস আর প্রতিফলিত হওয়া অন্য জিনিস। প্রমাণ করতে চাওয়া মানুষ অনেক বেশি আওয়াজ করে আর খুব দ্রুত ধরা পড়ে, কিন্তু যার পরিবর্তন প্রতিফলিত হয় সে শান্ত থাকে, তার জীবন নিজেই কথা বলে। যখন আপনি প্রমাণ করতে চান, তখন আপনার প্রতিটি কাজ তাকে উদ্দেশ্য করে হয়। আপনি স্টোরি দেন যে দেখো আমি কত খুশি, কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে নিজের জীবন নিয়ে সত্যিই ব্যস্ত হতে হবে, যাতে প্রমাণ করার প্রয়োজন না পড়ে। আপনি ক্যাপশন লেখেন যে লিভিং মাই বেস্ট লাইফ। আপনি পরোক্ষভাবে এটা বোঝাতে চান যে তোমাকে ছাড়াও আমি ঠিক আছি। কিন্তু সমস্যা হলো, যখন আপনার ফোকাস সামনের মানুষটির উপর থাকে, তখন আপনার এনার্জি বা শক্তি সেখানেই দুর্বল হয়ে পড়ে। আর সামনের মানুষটি এটা অনুভব করে ফেলে যে আপনি এখনও তাকে ইমপ্রেস বা প্রভাবিত করার চেষ্টা করছেন। কিন্তু যখন আপনি সত্যিই এগিয়ে যান, তখন আপনি কাউকে কনভিন্স বা বোঝাতে করেন না, আপনি কাউকে ব্যাখ্যা দেন না, আপনি শুধু বদলে যান। আর পরিবর্তনের জন্য কোনো গল্পের প্রয়োজন হয় না। এখন এগিয়ে যাওয়ার মানে এই নয় যে আপনি প্রতিদিন কিছু না কিছু পোস্ট করবেন। এর মানে হলো আপনার জীবনে একটা কাঠামো আসা, আপনার দিন শুরুর সময় নির্দিষ্ট হওয়া, আপনার অগ্রাধিকারগুলো পরিষ্কার হওয়া, আপনার মনোযোগ বা ফোকাস আবার নিজের নিয়ন্ত্রণে আসা। যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়েন, তখন সবচেয়ে আগে রুটিন ভেঙে যায়, ঘুমানোর সময় বিগড়ে যায়, কাজ পিছিয়ে যেতে থাকে, মন সারাক্ষণ সেই মানুষটির আশেপাশেই ঘুরপাক খেতে থাকে। কিন্তু যেদিন আপনি আপনার দিনটিকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, সেদিন থেকেই বিষয়গুলো বদলাতে শুরু করে। আপনি ভোরে উঠতে শুরু করেন, আপনি নিজের কাজকে গুরুত্বের সাথে নিতে শুরু করেন, আপনি নিজের কাছে করা ছোট ছোট প্রতিশ্রুতিগুলো পূরণ করতে শুরু করেন। আর এই বিষয়গুলো বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর প্রভাব খুব গভীর হয়। কারণ আত্মবিশ্বাস ফটো বা ছবি থেকে আসে না, আত্মবিশ্বাস আসে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি থেকে। এখন ভাবুন, যদি কোনো ব্যক্তি দেখে যে আপনি আগে মানসিকভাবে অস্থির ছিলেন কিন্তু এখন শান্ত ও লক্ষ্যস্থির, তবে তার ওপর প্রভাব পড়বেই। সে মুখে কিছু না বললেও মনের কোথাও না কোথাও একটা প্রশ্ন জাগবে যে এই মানুষটি তো থেমে নেই, এ তো এগিয়ে গেছে। আর এই প্রশ্নটাই সবচেয়ে অস্বস্তিকর হয়, কারণ মানুষ ব্রেকআপ বা দূরত্বের পর আশা করে যে আপনি এক জায়গাতেই আটকে থাকবেন, অর্থাৎ দুঃখী ও হতাশ হয়ে থাকবেন। কিন্তু যখন আপনি সেই আশাকে ভেঙে দেন, তখন সামনের মানুষটির চিন্তাধারা নড়ে যায়। এখন সামনের মানুষটি নিজেকে আর বিশেষ কিছু মনে করে না, এখন তার মনে হয় যে সে হয়তো ততটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা সে ভাবছিল। আর এই উপলব্ধি খুব ধীরে আসে, কিন্তু গভীরভাবে আসে। মানুষ কথা মনে রাখে না, মানুষ ব্যক্তিত্ব বা উপস্থিতি মনে রাখে। আর যখন আপনার উপস্থিতি বদলে যায়, তখন সামনের মানুষটি বিভ্রান্ত হয়, কারণ এখন আপনি আর সেই মানুষটি নন যাকে সে ছেলে গিয়েছিল। এখন আপনি শান্ত এবং আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। তাই এই পয়েন্টের মানে হলো, যদি আপনি সত্যিই এগিয়ে যেতে চান, তবে সবচেয়ে আগে নিজের জীবনকে ভেতর থেকে গোছাতে শুরু করুন। রুটিন ঠিক করুন, শরীরের যত্ন নিন, কাজে মন দিন, মনকে শৃঙ্খলা শেখান, এবং সোশ্যাল মিডিয়াকে কোনো স্টেজ বা মঞ্চ বানাবেন না। ওটাকে শুধু একটা জানালা থাকতে দিন, যা দেখানোর তা এমনিই দেখা যাবে। আর এই কারণেই এই পয়েন্টটি পরবর্তী পয়েন্টগুলোর ভিত্তি, কারণ যখন আপনি মানসিকভাবে ধরাছোঁয়ার বাইরে চলে যান এবং আপনার জীবন এগিয়ে যেতে থাকে, তখন সামনের মানুষটির কাছে ইগনোর করার বা এড়িয়ে যাওয়ার কোনো পথ থাকে না। সে হয় এটাকে অস্বীকার করবে অথবা অনুভব করবে।
আর অনুভব করাই সবসময় পরিবর্তনের শুরু হয়। পরবর্তী পয়েন্টে আমরা কথা বলবো যে কিভাবে নিস্তব্ধতার পর শান্ত আচরণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে। পয়েন্ট 4, কোনো ধরনের মানসিক চাপ দেওয়া বন্ধ করে দিন। না কোনো প্রশ্ন, না কোনো অভিযোগ। এখানে এসেই বেশিরভাগ মানুষ নিজেই নিজের সবচেয়ে শক্তিশালী অবস্থান নষ্ট করে ফেলে। খামোশি বা নীরবতার পর ইমোশনাল অ্যাভেলেবিলিটি, মানসিকভাবে সহজলভ্য হওয়া বন্ধ করার পর, জীবন এগিয়ে নেওয়ার পর যখন সামনের মানুষটি তবুও কোনো প্রতিক্রিয়া দেখায় না, তখন ভেতর থেকে একটা অস্থিরতা শুরু হয়, আর সেই অস্থিরতা থেকেই মানসিক চাপ তৈরি হয়। চাপ সবসময় স্পষ্ট শব্দে আসে না, প্রায় তা নরম সুরে আসে, প্রশ্ন হয়ে, অভিযোগ হয়ে, কিংবা অপরাধ বোধ দেওয়ার সামান্য চেষ্টা হয়ে। যেমন, আমি তোমার জন্য এত কিছু করেছি, যদি তোমার কিছু যায় আসে না তবে বলে দাও। এসব শুনতে স্বাভাবিক লাগে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটা একটা চাপ। চাপের একটাই প্রভাব হয়, মানুষ পিছিয়ে যায়। কোনো মানুষ চাপের মধ্যে সম্পর্ক গড়ে না, চাপের মধ্যে মানুষ শুধু দূরে পালায়। এখন এটা মন দিয়ে বুঝুন, যখন আপনি প্রশ্ন করেন তখন আপনি সামনের মানুষটিকে উত্তর দেওয়ার দায়িত্ব দিচ্ছেন। আর যখন সামনের মানুষটি মানসিকভাবে পরিণত হয় না বা এড়িয়ে যাওয়ার স্বভাবের হয়, তখন তার কাছে এই দায়িত্বটি ভারী মনে হয়। সে উত্তর দেয় না, বরং দূরত্ব বাড়িয়ে দেয়। যখন আপনি বলেন যে তুমি আমার সাথে ভুল করেছো, তুমি আমাকে অবহেলা করেছো, তুমি আমাকে গুরুত্ব দাওনি, আপনি সত্যি কথা বলছেন, আপনি ভুল নন। কিন্তু প্রশ্ন এটা নয় যে আপনি ঠিক না ভুল, প্রশ্ন হলো এই মুহূর্তে কোন জিনিসটা কাজে দেবে। অভিযোগ তাকে আত্মরক্ষামূলক অবস্থায় ফেলে দেয়। সে হয় তর্ক করবে, নিজেকে ঠিক প্রমাণ করবে, অথবা পুরোপুরি দূরত্ব তৈরি করে নেবে। এখানেই একটি খুব জরুরি কথা বুঝুন যে যদি কোনো মানুষ আপনার সাথে থাকতে চায়, তবে তাকে বারবার বোঝানোর প্রয়োজন পড়ে না। আর যদি কোনো মানুষ আপনার সাথে থাকতে না চায়, তবে তাকে চাপ দিয়ে আপনি বদলাতে পারবেন না। চাপ শুধু একটা জিনিসই করে, তার সামনের মানুষটিকে এটা অনুভব করায় যে আপনি এখনও কোনো প্রশ্নের উত্তর পাওয়ার আশায় বসে আছেন। শুরুতে ভেতর থেকে অনেক ইচ্ছে হয় কিছু বলে দেওয়ার, কিছু ব্যাখ্যা করার, কিছু পরিষ্কার করে দেওয়ার, কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে আত্মসংযম তৈরি হয়। আপনি যদি সেই ইচ্ছেকে প্রতিবার আটকে নিতে পারেন, তবে ধীরে ধীরে আপনি মানসিকভাবে স্থিতিশীল হতে শুরু করবেন। আর এই স্থিতিশীলতা খুব আকর্ষণীয় হয়। মানুষ শান্ত আচরণের দিকে ফিরে আসে। আর যদি সামনের মানুষটি সত্যি মানসিকভাবে সক্ষম হয়, তবে সেই শান্তি অনুভব করবে। আর যদি না হয়, তবুও আপনি নিজেকে বাঁচিয়ে নেবেন। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই যাত্রায় সবচেয়ে বড় ক্ষতি নিজেকে হারিয়ে ফেলার মাধ্যমে হয়। পয়েন্ট 5, নিজের মূল্য শব্দ দিয়ে নয়, সীমানা বা বাউন্ডারি দিয়ে বোঝান। এই পয়েন্টটি পুরো ভিডিওর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ এখানে আপনি কিছু করার চেষ্টা করেন না। বেশিরভাগ মানুষ নিজের মূল্য প্রমাণ করার জন্য অনেক বেশি কথা বলে। তারা ব্যাখ্যা দেয়, জাস্টিফাই করে, তারা বলে যে আমি এমন মানুষ, আমি এত কিছু করেছি, আমার উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু সত্যিটা হলো, যে মানুষকে আপনার মূল্য বুঝতে হয় তার শব্দের প্রয়োজন পড়ে না, আর যাকে বুঝতে হয় না তার কাছে 1000টি ব্যাখ্যাও কম মনে হয়। এখানেই বাউন্ডারি বা সীমানার আসল শক্তি সামনে আসে। বাউন্ডারি মানে দেওয়াল তুলে দেওয়া নয়, বাউন্ডারি মানে হলো পরিষ্কার নিয়ম, পরিষ্কার আচরণ। এখন বুঝুন, আগে আপনি কি করতেন? আপনি সারাক্ষণ পাওয়া যেতেন, রিপ্লাই দেরিতে এলেও আপনি অপেক্ষা করতেন, সম্মান না পেলেও আপনি মানিয়ে নিতেন। আপনি কখনো মুখে সরাসরি বলেননি, কিন্তু আপনার কাজ এটা বলে দিয়েছে যে আমাদের তুমি সবসময় পেয়ে যাবে। আর যেখানে মানুষকে সব সময় পাওয়া যায়, সেখানে তার মূল্য কমতে শুরু করে। এখন বাউন্ডারি দেওয়ার মানে এই নয় যে আপনি রূঢ় হয়ে যাবেন। এর মানে হলো, এখন আপনি নিজের আত্মসম্মান কমিয়ে প্রতিটি মেসেজের রিপ্লাই দেন না, প্রতিটি কল তৎক্ষণাৎ ধরেন না। আপনি এটা বলেন না যে আমার সম্মান চাই, বরং আপনি কেবল সেখানে থাকেন না যেখানে সম্মান নেই। আর এটাই সবচেয়ে শক্তিশালী বার্তা, কারণ কথা শোনা যায় এবং ইগনোর করা যায়, কিন্তু আচরণকে ইগনোর করা কঠিন। এখন একটি উদাহরণ বুঝুন। ধরুন, সামনের মানুষটি কখনো আসে, কখনো গায়েব হয়ে যায়। যখন মন চায় তখন মনোযোগ দেয়। আগে আপনি প্রতিবার সেই ছন্দেই জ্বলা শুরু করতেন। এখন বাউন্ডারির পর কি বদলাবে? এখন যদি সামনের মানুষটি ক্যাজুয়ালি বা হালকাভাবে আসে, তবে আপনিও ক্যাজুয়ালি সাড়া দেন, অথবা কখনো দেনই না। এখন আপনি প্রয়োজনের চেয়ে বেশি টান দেখান না। আর এটাই বাউন্ডারি। বাউন্ডারি দিলে সামনের মানুষটি দুটি বিকল্প পায়, হয় সে আপনার মান বা স্ট্যান্ডার্ড পর্যন্ত আসবে, নয়তো সে নিজে থেকে সরে যাবে। উভয় ক্ষেত্রেই আপনি পরিষ্কার থাকেন। মনে রাখবেন, এটা কোনো পাওয়ার প্লে বা আধিপত্য নয়, এটা ম্যানিপুলেশন বা কারসাজিও নয়, এটা হলো আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। এখন আপনি সময় তখনই দেন যখন সামনের মানুষটি সম্মান দেখায়, চেষ্টা দেখায় এবং স্পষ্টতা দেখায়। আগে সামনের মানুষটি ঠিক করত কখন কথা হবে, কখন দূরত্ব হবে।
এখন সেই নিয়ন্ত্রণ ধীরে ধীরে আপনার আচরণের মাধ্যমে প্রভাবিত হতে থাকে, কারণ মানুষ সেই ব্যক্তির দিকেই ঝুঁকে পড়ে যে নিজেকে মূল্য দেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাউন্ডারি দেওয়ার মানে এই নয় যে সামনের মানুষটি সঙ্গে সঙ্গে বদলে যাবে। শুরুতে সে বিভ্রান্ত হবে, সে আপনাকে পরীক্ষা করবে, সে পুনরায় হালকাভাবে কথা শুরু করার চেষ্টা করবে। আর এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। তারা বাউন্ডারি তো বানিয়ে নেয়, কিন্তু তা ধরে রাখতে পারে না। একটা মেসেজ আসে আর তারা গলে যায়, একটা নরম কথা আসে আর তারা আবার পুরনো অভ্যাসে ফিরে যায়। কিন্তু বাউন্ডারি তখনই বাউন্ডারি যখন তা অটল বা ধারাবাহিক হয়। যদি আপনি একদিন কঠোর থাকেন এবং পরের দিন একই খারাপ আচরণ মেনে নেন, তবে সামনের মানুষটি শিখে যায় যে এই বাউন্ডারি ভুয়া। কিন্তু যদি আপনি শান্ত থাকেন এবং মানসিকভাবে স্থির থাকেন, তবে সামনের মানুষটি বুঝে যায় যে কিছু একটা বদলে গেছে। আর এটাই সেই মুহূর্ত যেখানে শ্রদ্ধা বা সম্মান জন্মায়। কারণ সম্মান ভয় থেকে আসে না, সম্মান আসে স্পষ্টতা থেকে। এটাও বুঝে নিন, বাউন্ডারি দেওয়ার পর আপনার লক্ষ্য এটা হওয়া উচিত নয় যে সামনের মানুষটি ফিরে আসুক। লক্ষ্য এটা হওয়া উচিত যে এখন যেই আসুক না কেন সে যেন সঠিক উপায়ে আসে, যে আপনাকে সম্মান করবে, নিরাশ করবে না। তাই পয়েন্ট 5 আপনাকে কাউকে ধরে রাখা শেখায় না, এটি আপনাকে ছাঁকুন, ফিল্টার করা শেখায় যে কে আপনার সময়ের যোগ্য আর কে নয়। আর যখন আপনি এই মানসিকতায় চলে আসেন, তখন পরবর্তী পয়েন্টটি আরও শক্তিশালী হয়ে ওঠে। কারণ এখন আপনাকে শুধু সম্মানিত দেখায় না, এখন আপনাকে রিপ্লেসেবল মনে হয় না। আর সেখান থেকেই সামনের মানুষটির ভেতরে এক আলাদা ধরনের তোলপাড় শুরু হয়। পয়েন্ট 6, সামনের মানুষটিকে প্রতিস্থাপনের ভয় নয়, উপলব্ধির সুযোগ দিন। এখানে এসে বেশিরভাগ মানুষ একটি সাধারণ ভুল করে। তাদের মনে হয় যে এখন ঈর্ষা তৈরি করতে হবে, এখন অন্য কাউকে দেখাতে হবে নতুন মানুষের ছবি, অতিরিক্ত সুখের ক্যাপশন, পরোক্ষ ইশারা যে আমার কাছে অনেক অপশান আছে। কিন্তু সত্যিটা হলো, প্রতিস্থাপনের ভয় সাময়িক হয়। আর আপনি যদি চান সামনের মানুষটি সত্যিই ভেতর থেকে কেঁপে উঠুক, তবে আপনার ভয়ের নয়, উপলব্ধির প্রয়োজন। এখন এই পার্থক্যটি মন দিয়ে বুঝুন। যখন আপনি অন্য কাউকে দেখানোর চেষ্টা করেন, তখন আপনার মনোযোগ বা ফোকাস এখনও সামনের মানুষটির ওপরই থাকে। আপনি যা করছেন তা নিজের জন্য নয়, তার প্রতিক্রিয়ার জন্য করছেন। আর এই এনার্জি সামনের মানুষটি অনুভব করে নেয়। তার মনে হয় যে এ আমাকে প্রমাণ করতে চাইছে, এ এখনও আমাকে নিয়ে ভাবছে। আর যেখানে এমনটা মনে হয়, সেখানে আপনার অবস্থান দুর্বল হয়ে যায়। কিন্তু উপলব্ধি সম্পূর্ণ অন্য জায়গা থেকে আসে। উপলব্ধি তখন আসে যখন সামনের মানুষটি দেখে যে আপনি কাউকে দিয়ে তাকে প্রতিস্থাপন করছেন না, বরং আপনি নিজেকে সম্পূর্ণ করছেন। আপনি একাই স্থির, আপনি একাই শান্ত। আর এটাই সবচেয়ে বেশি অস্বস্তিকর বিষয়, কারণ মানুষ ধরে নেয় যে তাদের চলে যাওয়ার পর আপনি ভেঙে পড়বেন, আপনি আটকে যাবেন, আপনি অপেক্ষা করবেন। কিন্তু যখন তা হয় না, তখন তাদের মাথায় একটা শূন্যস্থান তৈরি হয়। সামনের মানুষটি ভাবে যে যদি সে আমাকে ছাড়াও ঠিক থাকে, তবে আমি কে ছিলাম? আমার মূল্য কি সত্যিই ততটা ছিল যতটা আমি ভাবছিলাম? আর এই প্রশ্নটাই উপলব্ধির শুরু। এখন সম্পূর্ণ দেখানোর মানে এই নয় যে আপনার জীবন নিখুঁত হয়ে গেছে। সম্পূর্ণ হওয়ার মানে হলো আপনি মানসিকভাবে নির্ভরশীল নন। আপনার মেজাজ কারো মেসেজের উপর নির্ভর করে না। আপনার এনার্জি কারো সম্মতির বা ভ্যালিডেশনের উপর টিকে নেই। যদিও আপনি আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি করছেন, কিন্তু তা করছেন ধারাবাহিকভাবে। আর ধারাবাহিকতাই সবচেয়ে বড় সিগন্যাল। একটা স্টোরি দেখে কেউ ঈর্ষান্বিত হতে পারে, একটা ছবি কাউকে বিচলিত করতে পারে, কিন্তু ধারাবাহিকতা সবাইকে নাড়িয়ে দেয়। সামনের মানুষটি আপনাকে আগে মানসিকভাবে দুর্বল দেখেছিল, কিন্তু এখন সে দেখছে আপনি আগের মতো মানুষটি নেই। এখন আপনি আগের চেয়েও উন্নত, শান্ত এবং বুদ্ধিমান। এখন আপনার মধ্যে আরও বেশি আত্মসম্মান। এখন একটি জরুরি সতর্কতাও বুঝে নিন। যদি আপনি এই পয়েন্টটিকে লোক দেখানো বিষয়ে পরিণত করেন, তবে সব উল্টো হয়ে যাবে। ভুয়া সুখ, পোস্ট করা আত্মবিশ্বাস, অতিরিক্ত শেয়ারিং, এসব আপনাকে আরও বেশি প্রতিস্থাপনযোগ্য করে তোলে। কারণ যে মানুষ সত্যিই সম্পূর্ণ, সে প্রমাণ করে না, ব্যাখ্যা দেয় না, প্রতিযোগিতাও করে না। সে শুধু নিজের পথে চলে, আর মানুষ সেই পথের দিকেই তাকায় যা স্থির মনে হয়। তাই পয়েন্ট 6 মানে হলো, আপনি সামনের মানুষটিকে হারানোর চেষ্টা করবেন না, আপনি নিজে জয়ী হন। আর এই সম্পূর্ণতাই সবচেয়ে জোরালো সংকেত হয়ে দাঁড়ায়। এখন সামনের মানুষটি ফিরে আসুক বা না আসুক, আপনি ইতিমধ্যে এগিয়ে গেছেন। আর প্যারাডক্স বা পরিহাস এটাই যে যেদিন আপনি ফিরে আসার আশা ছেড়ে দেন, প্রায় সেদিনই সামনের মানুষটি প্রথমবার আপনাকে গুরুত্বের সাথে দেখে। কারণ এখন আপনি তার প্রতিক্রিয়ায় নয়, নিজের লক্ষ্য অনুযায়ী চলছেন। আর এই মানসিকতাই আপনাকে শেষ পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়।
সেই পয়েন্ট যেখানে আপনি পুরোপুরি মুক্ত হয়ে যান, ফলাফল থেকেও এবং ভয় থেকেও। পরবর্তী পয়েন্টে আমরা সেই স্পষ্টতার কথা বলবো যা এই পুরো যাত্রাকে সম্পূর্ণ করে, আর ওই পয়েন্টটিই ঠিক করে দেয় যে এই গল্প আপনাকে শক্তিশালী বানাবে নাকি আপনাকে আবার সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি শুরু করেছিলেন। পয়েন্ট 7, মনে এটা পরিষ্কার করে নিন যে ফিরে আসাটা বোনাস, লক্ষ্য নয়। যেদিন আপনি মানসিকভাবে সত্যিই এই কথাটি ছেড়ে দেন যে সে ফিরলেই আমি ঠিক হব, প্রায় সেদিন থেকেই সামনের মানুষটি বিচলিত হতে শুরু করে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে কঠিন অংশ এটাই, আবার সবচেয়ে শক্তিশালীও এটা, কারণ এখানে আপনি কোনো টেকনিক শেখেন না, এখানে আপনি একটি মানসিকতা বিসর্জন দেন। সেই মানসিকতা যা নিঃশব্দে আপনার ভেতরে বসে থাকে, যে যদি সে ফিরে আসে তবে সব ঠিক হয়ে যাবে। এই ভাবনাটি আপনাকে বাইরে থেকে শক্তিশালী দেখালেও ভেতর থেকে দুর্বল করে রাখে। আপনি নীরব থাকেন, আপনি নিজের উপস্থিতি কমিয়ে দেন, জীবন এগিয়ে নিয়ে যান, সীমা তৈরি করেন। কিন্তু যদি ভেতরে কোথাও এই আশা বেঁচে থাকে যে এই সব আমরা করছি যাতে সামনের মানুষটি ফিরে আসে, তবে আপনি এখনও মুক্ত নন। আপনি সুশৃঙ্খল কিন্তু স্বাধীন নন, আর সামনের মানুষটি এই নির্ভরশীলতা অনুভব করে নেয়। এখন এটা মন দিয়ে বুঝুন, যখন আপনার আনন্দ কোনো একটি ফলাফলের ওপর টিকে থাকে, তখন আপনি মুখে কিছু না বললেও, শান্ত দেখালেও আপনার এনার্জি অপেক্ষা করতে থাকে, আর অপেক্ষার এনার্জি সবচেয়ে আগে সামনের মানুষটিই দেখতে পায়। কিন্তু যেদিন আপনি মানসিকভাবে এটা গ্রহণ করে নেন যে যদি সামনের মানুষটি ফিরে আসে তবে ভালো, যদি না ফেরে তবুও আমি ঠিক আছি, সেদিনই আপনার এনার্জি বদলে যায়। এখন আপনি প্রমাণ করছেন না, ইমপ্রেস করছেন না, আপনি প্রতি মুহূর্তে আশা ধরে রাখছেন না, আপনি শুধু বর্তমানে আছেন। এখন একটি সত্যি কথা তেতো হলেও জরুরি, যদি কোনো মানুষ শুধু এই কারণে ফিরে আসে যে আপনি ভেঙে পড়েছিলেন বা অনুশোচনায় ছিলেন বা একা হয়ে গিয়েছিলেন, তবে সেই ফিরে আসাটা ভালোবাসা নয়, সেটা একটা সমঝোতা, কম্প্রোমাইজ। আর সমঝোতা দিয়ে আপনি আবার সেই একই চক্রে ফেসে যাবেন। তাই এই পয়েন্টের মানে এই নয় যে আশা রাখা ভুল। এই পয়েন্টের মানে হলো আশাকে নিজের কেন্দ্রবিন্দু থেকে সরানো। আপনি নিজের জীবনের কেন্দ্রে অন্য কাউকে রাখবেন না। এখন ভাবুন, যখন আপনি এটা গ্রহণ করে নেন যে আপনি সম্পূর্ণ, তখন কি বদলায়? আপনি চট করে উদাস হন না, আপনি মিশ্র সংকেত সহ্য করেন না। এখন সামনের মানুষটি কি অনুভব করে? তার এটা মনে হয় না যে এই আমাকে পাওয়ার চেষ্টা করছে, বরং তার মনে হয় এ তো নিজের জীবনে গুছিয়ে নিয়েছে। আর এই উপলব্ধি সবচেয়ে গভীর প্রভাব ফেলে, কারণ এখন সামনের মানুষটি আপনাকে আর অপশন হিসেবে দেখতে পারে না। হয় সে আপনার স্তরে আসবে, নয়তো সে নিজে থেকে বাইরে চলে যাবে, আর উভয় পরিস্থিতিতেই আপনি হারবেন না। এখন আপনি এটা বলেন না যে যদি সামনের মানুষটি আসে তবেই আমরা খুশি থাকব। আপনি বলেন আমরা খুশি থাকতে শিখছি, কেউ আসুক বা না আসুক, আর এটাই আসল বুদ্ধিমত্তা। এই পরিপক্কতার পর আপনার আচরণ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। আপনাকে আর মরিয়া মনে হয় না, আপনাকে শান্ত ও বুদ্ধিমান মনে হয়। এই কারণেই এই পয়েন্টের পর অনেক সময় সামনের মানুষটি হঠাৎ যোগাযোগ করে, প্রশ্ন করে, আগ্রহ দেখায়। কিন্তু এখানেই আপনার আসল পরীক্ষা, কারণ যদি আপনি সেই মুহূর্তে পুরনো মানসিকতায় ফিরে যান তবে সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাই মনে রাখবেন, ফিরে আসাটা যদি হয় তবে তা বোনাস, মূল পুরস্কার নয়। মূল পুরস্কার হলো আপনি নিজেকে ফিরে পেয়েছেন, কারণ এখন আপনি কাউকে ধরতে বের হননি, আপনি নিজেকে সামলে নিয়েছেন। আর এটাই সেই জায়গা যেখান থেকে মানুষ হয় সত্যি ফিরে আসে অথবা চিরতরে সরে যায়। উভয় অবস্থাতেই আপনি স্পষ্ট থাকেন, আর স্পষ্টতার চেয়ে বড় কোনো সমাপ্তি ক্লোজার হয় না। যদি এই ভিডিওর কোনো অংশ আপনার নিজের গল্পের মতো মনে হয়ে থাকে, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন, যাতে এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছতে পারে যারা এখন এই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর যদি আপনার মনে কিছু আটকে থাকে, কিছু বলা যাচ্ছে না, তবে নিচে কমেন্টে লিখে ফেলুন। কখনো কখনো লিখে ফেলাও মনকে অনেক হালকা করে দেয়। এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষের সাথে যারা আজ নিজের পাশে দাঁড়ানো প্রয়োজন। আর যদি আপনি এমন কথা শুনতে চান যা শোরগোল করে না কিন্তু ভেতরে অনেক কিছু বদলে দেয়, তবে চ্যানেল স্টোইক ব্যাঙ্গল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এটি দৃশ্যমান ত্যাগও নয়, এটি এমন এক দেওয়া যার স্মৃতিও তুমি নিজের ভেতরে রাখো না। একটি উপকথা শোনো। এক প্রাচীন নগরে একটি লুকানো উদ্যান ছিল। কেউ জানত না কে সেটির যত্ন নেয়। প্রতিদিন সকালে সেখানে জল দেওয়া হতো, আগাছা সরানো হতো, কিন্তু কোনো পদচিহ্ন পড়ত না। যারা সেখানে বসতে আসত তারা বলতো, এই জায়গায় বসলে মন শান্ত হয়ে যায়। কিন্তু তারা কখনো জানতে পারেনি এই শান্তির উৎস কোথায়। বছরের পর বছর পরে
এক বৃদ্ধা নিঃশব্দে শহর ছেড়ে চলে গেল। তারপরেই উদ্যান শুকিয়ে গেল। তখনই মানুষ বুঝল, দান সবসময় সামনে থাকে না, কখনো কখনো তা কেবল ফল হিসাবে ধরা দেয়। নীরব দানের শিক্ষা তোমাকে শেখায়, যখন তুমি দাও, নিজেকে দাতা ভাববে না, আর যাকে দাও তাকে গ্রহীতা ভাববে না। এই বিভাজনটাই শক্তিকে থামিয়ে দেয়। এখন একটি সাধনায় প্রবেশ করো। এই সাধনা করার জন্য তোমার কোনো বিশেষ সম্পদের প্রয়োজন নেই, শুধু একটি সচেতন মুহূর্ত দরকার। আজ অথবা আগামী 3 দিনের মধ্যে একটি নীরব দান করো। এটি হতে পারে কারোর জন্য সময় দেওয়া, কিন্তু তাকে বোঝানো ছাড়া; কারোর কষ্ট হালকা করা, কিন্তু উপদেশ না দিয়ে; কারোর পথ পরিষ্কার করা, কিন্তু নিজের উপস্থিতি না জানিয়ে। দানটি করার সময় মনে মনে একটি বাক্যও বলবে না, কৃতজ্ঞতা চাইবে না, ভালো লাগাও ধরে রাখবে না। দান শেষ হলে নিজের ভেতরে এমন আচরণ করো যেন কিছুই করনি। এই অংশটাই সবচেয়ে কঠিন, কারণ মন চায় নিজের ভালো হওয়ার প্রমাণ রাখতে, কিন্তু নীরব প্রাচুর্য বলে, যা তুমি মনে রাখো তা এখনও তোমার সঙ্গে বাঁধা, যা তুমি ভুলে যাও তা ক্ষেত্রের হাতে চলে যায়। প্রথম দিকে নীরব দান করলে এক ধরনের শূন্যতা আসতে পারে। মন প্রশ্ন করবে, এর লাভ কি? এই প্রশ্নের উত্তর দিও না। এই প্রশ্নটাকেই নীরবে পড়ে থাকতে দাও, কারণ প্রাচুর্য আসে উত্তর থেকে নয়, স্থিরতা থেকে। কিছুদিন পর তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে মানুষ কম দাবি করছে, সম্পর্ক সহজ হচ্ছে, সময় তোমার দিকে নরম হচ্ছে। এগুলো কাকতালীয় নয়, এগুলো শক্তির ভারসাম্য। প্রাচীন আলকেমিস্টরা বলতো, যখন তুমি কিছু ছেড়ে দাও কিন্তু নিজের পরিচয় ছাড়ো না, তখন কিছুই বদলায় না। কিন্তু যখন তুমি পরিচয় সহ ছেড়ে দাও, তখন বাস্তবতা নতুনভাবে সাজে। নীরব দানের গভীর শিক্ষা হল, তুমি যত কম নিজেকে দাতা ভাবো, তত বেশি জীবন তোমাকে ধারক ভাবতে শুরু করে। এই ধারক হওয়া মানে সবকিছু পাওয়া নয়, এটি মানে যা আসে তা ধরে রাখতে পারা। আজ থেকে তোমার জীবনে কিছু কাজ থাকবে যার কোনো স্মৃতি থাকবে না। এই স্মৃতিহীনতাই তোমার শক্তির প্রমাণ, কারণ নীরব প্রাচুর্যের বিধান আবার নিজেকে স্মরণ করিয়ে দেয়। যা তুমি নিঃশব্দে দাও তা শব্দ ছাড়াই ফিরে আসে, আর যখন তা ফিরে আসে তুমি আর চিনতে পারো না এটি চাওয়া ছিল নাকি স্বাভাবিক প্রবাহ। এই অচেনা অনুভবই সত্যিকারের সমৃদ্ধি।